কোনো প্রবলেম হচ্ছে না তো? ম্যাথ আমি শুরু করব। আমি একটু এই কটা দিন বিজি ছিলাম। আমি ম্যাথের ক্লাস শুরু করবো এবার। প্রবাবলি নেক্সট উইক থেকে আমি ম্যাথের ক্লাস আবার স্টার্ট করে দিচ্ছি। ওকে। মধ্যিখানে অনেকটা ছুটি পাবো আমরা ভোটের কারণে। যারা জয়েন করছো লেফট করো না, একটু ওয়েট করো। ওকে। ওকে। তো আমরা আজকে যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বা FEEE। হুম। তো যে সাবজেক্টটা পড়বো এই সাবজেক্টটা নিউ সিলেবাসে FEEE নাম হচ্ছে, প্রিভিয়াসলি এটার নাম ছিল ইটেক, ইলেকট্রিক্যাল টেকনোলজি। জিলেটেও নাম ছিল ইটেক এবং সেকেন্ড সেমিস্টারেও নাম ছিল ইটেক। তো বর্তমানে নামটা করেছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এটা থেকে জিলেট পার্সপেক্টিভে 10 মার্কস আসে, এবং সেকেন্ড সেমিস্টারে তো এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কমন, এবং সবারই কাছে এটা একটা নতুন সাবজেক্ট বা একটা টেকনিক্যাল সাবজেক্ট যেটা তোমরা ফেস করতে চলেছো সেকেন্ড সেমিস্টারে। এবং এই সাবজেক্টটা সিলেবাসটা যদি দেখো, তো সিলেবাসটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই সাবজেক্টটা আমরা খুব পয়েন্ট ওয়াইজ পড়বো এবং খুব প্রিসাইজ ওয়েতে পড়বো। একদম বেসিক ছোট ছোট জিনিস ভাবে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। ওকে। যেরকম আমাদের প্রত্যেকটা ক্লাস হয়েছে। তো আজকের ক্লাস শুরু করা যাক, কি বলো? FEEE ক্লাস শুরু করা যাক, প্রত্যেকে রেডি? তো সেকেন্ড সেমিস্টারে যারা এখনো পর্যন্ত অনলাইনে আমাদের সাথে যুক্ত হওনি, দেখো আমাদের টোটাল সেমিস্টার কস্ট দেওয়া রয়েছে 999, যেখানে তোমাদের এই কয়েকটি সাবজেক্ট তোমাদের দেওয়া হবে। তো যারা জয়েন করতে চাও, যাদের যারা আমাদের সাথে একবার পড়েছো তারা আমাদের সাথে কন্টিনিউ করেছে অনেকে, এবং যারা নতুন আছো তারাও আমাদের সাথে কন্টিনিউ করে নাও। আই থিঙ্ক ভালোই হবে। ওকে। তো চলো স্টার্ট করা যাক। FEEE। কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না আমার? হ্যালো, সাউন্ডে কোনো ডিস্টার্ব? যদি কোনো সাউন্ডে ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আমি বলবো একবার রিফ্রেশ করে নাও। যারা সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা একটু রিফ্রেশ করে নাও। এভরিথিং আই থিঙ্ক অল ওকে। হুম। যখনই সাউন্ডে প্রবলেম হবে একবার হট করে রিফ্রেশ করে নেবে। আর প্রত্যেকটা ক্লাস লাইভের পাশাপাশি রেকর্ডেড ভার্সনও তোমাদের কাছে থাকবে। তো ঠিক আছে, ফাইন স্যার, একদম কোনো অসুবিধাই নেই, ফাইন। ঠিক আছে। আহা, ইন্টারনেট শেষ। দেখো অনলাইন ক্লাস তো ইন্টারনেট ছাড়া হয় না। তো তুমি এটা রেকর্ডেড যে ভার্সনটা থাকবে, সেই রেকর্ডেড ভার্সনটা তুমি অ্যাটেন্ড করে নিতে পারো। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যে ক্লাসটাই তোমার লাইভ ক্লাস দেওয়া হবে সেই ক্লাসটাই রেকর্ডেড হিসেবে থাকবে। আর কারো কোনো এমনি উল্টো পাল্টা এই ধরনের যাবতীয় কোনো কোশ্চেন্স আছে, যে কোশ্চেন গুলো মনে হয় যে তোমাদের করা দরকার, ক্লাস শুরুর আগে বলে নাও। কারণ ক্লাসের মধ্যে যখন ঢুকে যাবো তখন যেন কোনো আর কোনো অন্য কোনো কোশ্চেন না থাকে, তখন শুধু টপিক আর তোমাদের ডাউট এইটুকুর বাইরে যেন কোনো কোশ্চেন না থাকে। হ্যালো। হুম। নেই তো? চলো। তো প্রত্যেক ক্লাস যেভাবে আমরা স্টার্ট করি সেরকমই ধরো, কিচ্ছু করার দরকার নেই, খাতা পেনটা খুলে বসে থাকো শুধু। আর যা করব আমি সেই অনুযায়ী তোমরা। আচ্ছা, আই থিঙ্ক এইটুকু আমরা আশা করতে পারি, তোমরা কারেন্ট কাকে বলে জানো, ভোল্টেজ কাকে বলে জানো, তাই তো নাকি? এইটুকু আশা কি করতে পারি আমি? কারেন্ট সংজ্ঞা কি, কারেন্টের ডেফিনেশন কি, ভোল্টেজের ডেফিনেশন কি, আই থিঙ্ক এইটুকু সম্পর্কে তোমরা ওয়াকিবহাল। এবং এইটুকু আশা করি তোমাদেরকে নতুন করে শেখাতে হবে না যে কারেন্ট কাকে বলে, ভোল্টেজ কাকে বলে। কারণ এটা ক্লাস 9 10-এর নর্মাল ফিজিক্যাল সায়েন্সের বইয়েই তোমরা পড়ে এসেছো আই থিঙ্ক, তাই তো?
ধরো তোমরা এখন যেখানে বসে আছো, যে রুমটাতে তোমরা বসে আছো, সেই রুমটাই একটা ফ্যান ঘুরছে তোমার মাথার উপর, একটা লাইট জ্বলছে, তোমার কাছে ফোন রয়েছে বা ল্যাপটপ রয়েছে যার সাহায্যে তুমি অনলাইন ক্লাসেস করছো, তাই তো? তো এই যে ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস গুলো তুমি ইউজ করছো বা আমরা ইউজ করছি দৈনন্দিন নৈমিত্তিক জীবনে, তো এই ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস গুলো চলে কিসে? যেমন তোমাকে খাবার দিলে তুমি সারাদিন কাজকর্ম করো, তোমাকে খাবার দিলে তুমি একটা এনার্জি পাও বা একটা পাওয়ার পাও, ঠিক তেমনি নিশ্চয় এই যে ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস গুলো ওয়ার্ক করছে, এই ওয়ার্ক করছে কিসের সাহায্যে? ইলেকট্রিক্যাল পাওয়ারের সাহায্যে। কারেক্ট? ইয়েস অর কমিউনিকেট করতে হবে কিন্তু আমার সাথে, হ্যাঁ? কমেন্ট সেকশনে আমার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতে হবে। আমি আবার রিপিট করছি, তুমি যে রুমে বসে রয়েছো সেই রুমে হয় একটা পাখা রয়েছে, যদি সুইচ চাপছো পাখা চলছে, সুইচ চাপছো লাইট জ্বলছে, কম্পিউটার চলছে বা ফ্রিজ চলছে বা এসি চলছে, এরকম অনেক কিছু চলছে, তাই তো? ইয়েস অর নো? চলছে তো? তাহলে এই যে ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস গুলো রয়েছে, এই ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস গুলোর জন্য তো নিশ্চয়ই পাওয়ার দরকার। তুমি যে দৈনন্দিন যে কাজকর্ম করছো, হাঁটাচলা করছো, ছোটাছুটি করছো, তো হাঁটাচলা ছোটাছুটি করার জন্য তোমার তো খাবার খাচ্ছ, তুমি খাবার খাচ্ছ, সেই খাবারটা বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যম দিয়ে গিয়ে তোমাকে শরীরে এনার্জি দিচ্ছে বা পাওয়ার দিচ্ছে। পাওয়ার ছাড়া কি কেউ চলতে পারে? কেউ কি অপারেট করতে পারে? পারে না। ঠিক তেমনি আমাদের যে সকল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রয়েছে বা অ্যাপারেটাস রয়েছে, এইগুলো কিন্তু পাওয়ার ছাড়া অপারেট করতে পারে না। তো সেই পাওয়ারটা কি পাওয়ার? ইলেকট্রিক্যাল পাওয়ার। এস অর নো? সেগুলো অতি অবশ্যই ইলেকট্রিক্যাল পাওয়ার। আমাদের যে সকল দৈনন্দিন জিনিসপত্র, বাল্ব, ফ্যান, পাখা, মোটর, ফ্রিজ, টিভি, যা কিছু, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পাওয়ার ছাড়া অপারেট করতে পারে না। ঠিকটা? তাহলে এই পাওয়ারটা তো কোথাও না কোথাও কোনো না কোনো রান্নাঘরে জেনারেট হচ্ছে। যেমন খাবার দাবার তোমার মা রান্নাঘরে তৈরি করে, তেমনি এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা কোথাও না কোথাও জেনারেট হচ্ছে। ইয়েস অর নো? হ্যালো, বলো। হচ্ছে তো? আমি প্রত্যেকের রেসপন্স চাই, কিন্তু ক্লাসে যদি থাকতে হয় আমার সাথে কিন্তু রেসপন্স দিতে হবে, আমার সাথে কিন্তু কমিউনিকেট করতে হবে উইথ কমেন্ট সেকশন। আমি অ্যাট লাস্ট আমি প্রত্যেকের জন্য মাইক্রোফোন খুলে দেবো। মাইক্রোফোন খুলে দেওয়ার পর তোমরা তোমাদের যাবতীয় ডাউট তুমি আমাকে জিজ্ঞেস করবে। এবং আমি এখনো পর্যন্ত এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু বলিনি যেটা বুঝতে অসুবিধা হওয়ার মতো, তাই তো? তো আমি যেটা বলছিলাম যে তোমাকে খাবার দেওয়া হচ্ছে, সেই খাবারটা তো কোথাও না কোথাও তৈরি হচ্ছে, সেটা রান্নাঘরে তৈরি হয় আমাদের খাবার দাবার, ঠিক? তাহলে এই যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা হচ্ছে সেটা কোথাও না কোথাও তৈরি হচ্ছে। এখন কোয়াজি নাহিদ আমাকে বলেছে সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে। এবার আমি যদি বলি, সেটা নর্মালি যদি বলি সেটা কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে, সেটা থার্মাল হতে পারে, হাইডেল হতে পারে, জলবিদ্যুৎ কেন্দ্র হতে পারে, অ্যাটমিক এনার্জি হতে পারে। ইয়েস অর নো? ঠিক কি না? সেটা অ্যাটমিক এনার্জি হতে পারে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারে, জোয়ার ভাটা হতে পারে, সোলার হতে পারে, ভূতাপ বিদ্যুৎ হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমি পাচ্ছি, যেটা দিয়ে আমি আমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলোকে চালাচ্ছি, সেটা আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটার হতে পারে, 200 কিলোমিটার হতে পারে, 300 কিলোমিটার, 400, এরকম অনেক দূরে দূরে অবস্থিত পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি হচ্ছে, ঠিক নাকি? কার কার বাড়ির কাছে কি কি থার্মাল, কি কি পাওয়ার প্ল্যান্ট আছে বলো দেখি? কার বাড়ি কোথায়? কার বাড়ি কোথায়? বাড়ির আশেপাশের পাওয়ার প্ল্যান্ট গুলোর নাম জানো? কার কার মুর্শিদাবাদ, বীরভূম এই সাইডে বাড়ি? কার কার মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এইসব জায়গায় বাড়ি? অনেকের আছে কি?
তাহলে কাছে পিঠে কি এনটিপিসি, বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট, ফারাক্কা, শুনেছো নিশ্চয়ই নাম নাকি? কারণ কোলাঘাটের কাছে বাড়ি হলে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মিদনাপুরে বাড়ি হলে, কারণ যদি কলকাতায় বাড়ি হয় সে বজবজ পাওয়ার প্ল্যান্ট থেকে আসে বা ব্যান্ডেল থেকে আসে। ঠিক এরকম অনেক পাওয়ার প্ল্যান্ট রয়েছে আমাদের, ঠিক কি না? তো সেটাই আমি বলছি যে এই পাওয়ারটা কোথাও না কোথাও জেনারেট, এবার জেনারেট হওয়ার পর কি হয়, জেনারেট হওয়ার পর কি হয়, সেই পাওয়ারটাকে আমরা এক জায়গা থেকে আর এক জায়গা সরবরাহ করি। ঠিক সেটা কিসের মাধ্যমে আছে, মাঝখানে অনেক কমপ্লেক্স, তোমরা রাস্তা দিয়ে যাও দেখো অনেক বড় বড় পোল দাঁড়িয়ে আছে, পোলে অনেক অনেকগুলো করে তার আসছে, ঠিক কি না? তারপর সেই তারটা কোনো একটা অফিসে ঢুকছে, কোনো একটা সাবস্টেশনে ঢোকে, সেই সাবস্টেশন থেকে আবার একটা ছোট্ট তার বেরিয়ে আসছে, সেই তারটা কোথাও আমার ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, থাক কোনো অসুবিধা নেই, যদি লেফট কাজ থাকে লেফট কর। তো সেখান থেকে তোমার পাড়ার মোড়ের একটা ট্রান্সফরমারে আসে, সেই পাড়ার মোড়ের ট্রান্সফরমার থেকে একটা তার মানে দুটো তার তোমার বাড়ির যে মিটার বক্স, সেই মিটার বক্সে এসে ঢোকে, ঠিক কিনা, যেখানে রিডিং নেয় ইলেকট্রিক অফিস থেকে। এইটুকু তো দেখেছো নাকি? সবাই দেখেছো কি দেখো, অন্তত একটা রিয়াকশন দাও, রিয়াকশন গুলো তো অন রয়েছে, ঠিক কিনা? ঠিক। তো মিটার বক্স থেকে মেন সুইচ, তারপর তোমার সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে তোমার রুমের ওয়্যারিং করা হয়, ওয়্যারিং করে এসে তোমার সুইচ বোর্ডে আসে, তারপর তুমি সুইচ অন করো অফ করো, লাইট জ্বলবে লাইট অফ হবে, ফ্যান চলবে ফ্যান অফ হবে, টিভি চলবে টিভি অফ হবে, মোটর জ্বলবে মোটর অফ হবে। কারেক্ট? তাহলে যেখানে জেনারেট হয় এবং তার মাঝখানে একটা বিশাল সিস্টেম থাকে, ঠিক কি না? ঠিক কি না? একটা বিশাল কমপ্লেক্স সিস্টেম থাকে, পাওয়ার প্ল্যান্ট থেকে ডাইরেক্ট তো তোমার বাড়িতে দিয়ে দেয় না, মাঝখানে অনেক সিস্টেম মারফত তোমার বাড়িতে এসে পৌঁছায়। কারেক্ট? ক্লিয়ার কি ক্লিয়ার? বলো, কোনো কোনো কনফিউশন থাকলে বলো। ঠিক। তাহলে পাওয়ারটা যেখানে জেনারেট হচ্ছে সেই জায়গাটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করেছি, সেখানে একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে, তার মানে আমি এখানে বলতে পারি যে দিস ইজ দ্য এক্সাইটেশন, এক্সাইটেশন অর ইনপুট, এটাকে আমি এক্সাইটেশন অর ইনপুট হিসাবে আমি বলতে পারি। রান্নাঘর যেখানে পাওয়ার তৈরি হচ্ছে, ঠিক? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যালো এভরিওয়ান। এবং তারপর মাঝখানে যে ট্রান্সমিশন লাইন থাকে, হ্যানা ত্যানা অনেক কিছু জিনিস থাকে, সেগুলো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছো, তারা যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়বে বা আরো হায়ার স্টাডিজ করবে, সেগুলো ধীরে ধীরে পড়বে, সেগুলো আমাদের জেনে লাভ নেই। আমি কেবল একটা জাস্ট ওভারভিউ দিচ্ছি। মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে আমরা বলছি সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমে কি কি থাকে সেটা আমরা এই বক্সের ভেতরে লিখব, এবং তুমি যে প্রান্তে গিয়ে পাওয়ারটাকে পাচ্ছ, অর্থাৎ তুমি গিয়ে কি পাচ্ছ, রেসপন্স পাচ্ছ, তাই তো? খাবারটা খাওয়ার পর ইলেকট্রিক্যাল পাওয়ার হিসেবে তুমি রেসপন্স পাচ্ছ, তাই তো? তো সেই সেগমেন্টটাকে আমি বলছি লোড। ক্লিয়ার? সেটাকে আমি এল দিয়ে নোট করছি। কোনো ডাউট? তাহলে আমি কি বললাম, আমার বাড়িতে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা, যে সকল ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস রয়েছে, সেই ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস গুলোকে চালাতে আমার ইলেকট্রিক্যাল পাওয়ারের দরকার হয়। সেই ইলেকট্রিক্যাল পাওয়ার কোথাও না কোথাও জেনারেট হয় কোনো না কোনো রান্নাঘরে, সেই জেনারেশন গুলোকে, যেখানে জেনারেট হয় সেটাকে আমরা কি বলি, পাওয়ার প্ল্যান্ট। তো পাওয়ার প্ল্যান্ট যেটা, সেইখানে আমি পাওয়ার জেনারেট করছি,
তো সেটাকে আমি নাম দিচ্ছি এক্সাইটেশন। আমি ছোট্ট ভাবে আমার এই স্লাইডটার মধ্যে আমি পুরো বড় জিনিসটাকে আঁকবার চেষ্টা করলাম। অর্থাৎ আমার এক জায়গায় পাওয়ার জেনারেশন হচ্ছে, মাঝখানে যে বিশাল সিস্টেম থাকছে সেই সিস্টেমে কি কি জিনিসপত্র থাকে সেগুলোর আমি এক এক করে লিখবো। এটা আমি এখন ফাঁকা রেখেছি। অর্থাৎ সিস্টেম পেরিয়ে তুমি পাচ্ছ তোমার কনজিউমার এন্ড। তুমি তো কনজিউমার, ডিসিএল নাকি, কারো ডিসিএল আছে, কারো সিএসসি আছে, তাই না? ক্যালকাটা ইলেকট্রিক সিইএসসি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই, ঠিক কি না? কারো ডাব্লিউবিএসসি ডিসিএল, ম্যাক্সিমাম ডাব্লিউবিএসসি ডিসিএল। তো তুমি কনজিউমার, তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার নিচ্ছ, ঠিক? তো যে প্রান্তে কনজিউমার থাকে তারা কি করে, রেসপন্সটা পাচ্ছে, যেটা জেনারেট হচ্ছে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা তুমি অ্যাজ এ রেসপন্স হিসেবে গ্রহণ করছো, কারেক্ট? এবং মাঝখানে যে এত পথ, মানে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসছে, সেই জায়গাটা হচ্ছে সিস্টেম। ক্লিয়ার? এত দূর পর্যন্ত প্রত্যেকের যদি ক্লিয়ার হয়ে থাকে কথাটা, সবাই? কি হলো সাই, কোনো প্রবলেম? কান্নাকাটি কেন প্রথম দিনেই? যদি এরকম কান্নাকাটি করো তাহলে হবে কি করে? এটা নিয়ে কোনো প্রবলেম কি, বলো? আজকের ক্লাসটা হালকা মেজাজে একটু ছোট্ট ছোট্ট করে একদম আমরা একদম বুঝবার চেষ্টা করব, বেশি কিছু চাপ নেবই না। এবং এইটুকু তোমাদেরকে অ্যাসিওর করছি, এফ ট্রিপলি যা পড়িয়ে দেবো, জিলেট অর্থাৎ ডাব্লিউবি জেই বোর্ডের অকাদনি এর বাইরে কোশ্চেন করা, ডাব্লিউবি এসসি টিভিএসডি বোর্ডের কথা ছেড়ে দিলাম। আগের বারের কোশ্চেন খুলে দেখে নেবে, যা পড়িয়েছি তা পড়েছি পড়েনি। সার্জিও রামোস, আচ্ছা সার্জিও রামোস তোমার নাম কি? আমার ভালো লাগে কি, বাবা, রিয়াল মাদ্রিদ থেকে এখানে পড়তে এসছে, লাভলি। হুম, ঠিক কিনা? তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো ক্লিয়ার হয়েছে? যারা নতুন জয়েন করছে একটু ধৈর্য ধরে বসতে হবে। যদি পড়াশোনায় ধৈর্য থাকে তাহলে ক্লাসে জয়েন হও, আদারওয়াইজ বারবার জয়েন করাতে খুব বিরক্ত লাগে। ওকে, আজকে প্রথম দিন, ঠিক আছে, অনেকে পরে পাচ্ছ লিঙ্ক, জয়েন করছো, খুব সুন্দর ব্যাপার। কিন্তু প্রত্যেক দিনের ক্লাসটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসের যে রেকর্ডেড লিঙ্ক, রেকর্ডেড ক্লাস, সেটা আমি গ্রুপে আপলোড করে দেবো। আর যারা যারা এই আমাদের গ্রুপে নেই তারা একটু আমাদের গ্রুপের লিঙ্কটা একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। ওকে, আমি আজকের ক্লাসটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আপলোড করে দেবো। ওকে, ক্লিয়ার? তাহলে আশা করি সবার কাছে পৌঁছে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা সবাই ফলো করবে। ক্লিয়ার? আচ্ছা, বলো, এগোনো যাক। এখনো পর্যন্ত চাপের কিছু বলিনি, এখনো পর্যন্ত চাপের মতো কিচ্ছু বলিনি, ঠিক আছে? তাহলে আমার এই সিস্টেম, অর্থাৎ যার মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল পাওয়ারটা ট্রান্সমিট হয়ে আমার বাড়ির পাড়ার মোড়ের ট্রান্সফরমারের কাছে এসে পৌঁছচ্ছে, সেই সিস্টেমের মধ্যে নিশ্চয়ই অনেক তার থাকে, অনেক ট্রান্সফরমার থাকে, তোমরা দেখেছো, অনেক থাকে না? এগুলো তোমরা দেখেছো। তো সেই জিনিসগুলোকে আমরা টেকনিক্যালি কিভাবে লিখবো সেটা আমি দেখছি। তো আমার এই যে সিস্টেম, এই সিস্টেম নেটওয়ার্ক or system এই সিস্টেমটাকে কন্টেনিং কি এলিমেন্ট দিয়ে গঠিত হয় আমি লিখবো। এখন এই কোশ্চেন করো না, আমি প্রত্যেকটা টার্ম ডিকোড করব, চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, bilateral active or passive dependent or independent তাহলে আমি এখানে দেখো কি কি জিনিস লিখেছি। একটা লিখেছি লিনিয়ার এলিমেন্ট, লিনিয়ার। আর একটা লিখেছি বাইল্যাটারাল,
আর একটা কি লিখেছি, অ্যাক্টিভ অর প্যাসিভ, আর একটা লিখেছি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। কারেক্ট? ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, এই চার প্রকার জিনিস দিয়ে এই সিস্টেমটা তৈরি হয়। এবার এটার কোনোটার নাম কি 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 কি, লিনিয়ার এলিমেন্টস এর মধ্যে কি কি এলিমেন্টস পড়ে, বাইল্যাটারাল এলিমেন্টস এর মধ্যে কি কি এলিমেন্টস পড়ে, অ্যাক্টিভ অর প্যাসিভ এলিমেন্টের মধ্যে কি কি এলিমেন্ট পড়ে, ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টের মধ্যে কি কি এলিমেন্ট পড়ে, প্রত্যেকটা টার্ম আমরা একে একে ডিকোড করব। ক্লিয়ার? চাপ নেওয়ার কিছু নেই। এই যে চারটে রকম আমি লিখলাম, এটা তোমাদের যদি সিলেবাস খোলো এফট্রিপল প্রথমেই তুমি দেখতে পাবে এই এলিমেন্ট গুলোর নাম। দেখেছো? এখনো পর্যন্ত কেউ এফট্রিপল দেখেছো? সিলেবাসটা খুলে দেখেছো? হ্যালো, সিলেবাসটা কি খুলে দেখেছো? এই এলিমেন্ট গুলোর নাম দেওয়া আছে কিনা? হ্যাঁ, লিনিয়ার, নন লিনিয়ার, বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল, অ্যাক্টিভ অর প্যাসিভ, ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, আছে না? হ্যালো বাচ্চা লোক, বলো বলো, আছে তো? ঠিক। কি হলো অতনি, কি প্রবলেম? চিন্তায় পড়ে গেছে কেন? চিন্তায় পড়ার মতো তো কিছু বলিনি এখনো। কোনো যদি ডাউট থাকে জিজ্ঞেস করো। এতটুকু নিয়ে কারোর যদি কোনো ডাউট থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করো। একটা কথা জেনে রাখো, এখানে কেউ তোমাকে চেনে না। তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে রয়েছো, কেউ তোমাকে চেনে না। ওকে? না জানাটা অন্যায় নয়, তবে জানার সুযোগ পেয়েও না জেনে নেওয়াটা সেটা মহাবড় অন্যায়। ঠিক আছে? সুযোগ যখন পাচ্ছ শিখে নাও এফটিপিএল সাবজেক্টটা, খুব ভালোভাবে শিখে নাও, যাতে জিলেতে 10-এর 10 পাওয়া যায়, অন্তত 8 তো পাওয়া যাক। ঠিক? হ্যালো, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেককে অন্তত একটা করে রিয়াকশন দিয়ে দাও। তাহলে এবার আমি তো বুঝলাম, এতদিনে বোঝার চেষ্টা করলাম আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস গুলো চালাচ্ছি সেগুলো কোথা থেকে কি আসে না আসে সেগুলো জানলাম। এবার আমাদের এই মিডিলের এই জিনিসপত্রগুলো নিয়ে এক এক করে আলোচনা করতাম। তো প্রথমেই আমি যে এলিমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনিয়ার এলিমেন্ট। লিনিয়ার এলিমেন্ট, প্রথমেই যদি আমি যে এলিমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনিয়ার এলিমেন্ট। এনিওয়ান, কেউ আছো যে বলতে পারবে আমাকে লিনিয়ার এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? আমাদের মধ্যে কেউ এমন আছো যে আমাকে বলতে পারবে লিনিয়ার এলিমেন্টস বলতে আমরা কি বুঝি? বলো, চেষ্টা করো, লজ্জার কিছু নেই। তোমরাও কিছু জানো না, আমিও কিছু জানি না, বলো 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 বলো, চেষ্টা করো। লিনিয়ার এলিমেন্ট বলতে কি বুঝি? এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন ফর্ম হয়, ঠিক আছে? কেউ বলতে পারবে লিনিয়ার এলিমেন্টের কয়েকটা উদাহরণ? কি হলো, এই কজন এসে ঠিকলো কেন? মজা লাগছে না করতে? অতনু, সূর্য, উৎসব, শিবম, সুমিত, মানস। মাইক্রোফোনটা অন করা যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, কারণ আমি যদি এখন মাইক্রোফোনটা অন করে দিই প্রচুর নয়েজ ক্রিয়েট হবে, এবং তোমাদের এই ক্লাসটা যেহেতু রেকর্ডেড হচ্ছে, রেকর্ডেড হলে সেই নয়েজটা যদি তার মধ্যে চলে আসে রেকর্ডিং এর কোয়ালিটিটা বাজে হয়ে যাবে। তখন তুমি যখন ওইটা রেকর্ডিংটা দেখবে তখন তোমার কাছে সেটা বিরক্তি লাগবে। তাই যখন ক্লাসটা শেষ হবে তখন তুমি
চালাতে পারবে। ওকে, বোঝা গেছে? আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমি প্রত্যেককে মাইক্রোফোন অন করে দেবো, প্রত্যেকে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ দেবো, চিন্তা নেই। ঠিক আছে, যাতে তোমাদের কাছে লাইভ ক্লাসটাও পাও, রেকর্ডেড ক্লাসটাও ঠিকঠাক ভাবে পাও। মানস বলেছে এলিমেন্টস ইন হুইচ দ্য কনস্টিটিউয়েন্ট রিলেশন, দ্য রিলেশন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ আ লিনিয়ার ফাংশন। একটু সহজভাবে বলো, একটু সহজভাবে, একটু সহজভাবে বললে কি বোঝায়? দু চারটে লিনিয়ার এলিমেন্টস এর নাম বলো। প্রথম দিকে ক্লাস একটু স্লো স্লো মনে হবে, বাট এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, হুম, যেগুলো কারেন্ট লিনিয়ার এলিমেন্ট। কারেন্ট কি এলিমেন্টস? কারেন্ট কি এলিমেন্টস? কারেন্ট কি কোনো পদার্থের মধ্যে পড়ে? হ্যালো, কোথা থেকে দিচ্ছ ল্যাপ্লাস ট্রান্সফর্ম? কোথা থেকে এটা ঝাপছো বলো দেখি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে তোমার জানা আছে? হুম, গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে তো ঝেপে দেওয়াই যায়, কিন্তু সেটা না বুঝে নয়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি জিনিস সেটা জানো? দেখো, কে কতটা জানো সেটা নয়, কে কতটা সঠিক জানো সেটা দরকার। ঠিক আছে, এটা মাথায় রাখবে, পরীক্ষার সময় তোমার কিন্তু ফোন থাকবে না সাথে। ঠিক আছে, ওকে। দেখো, তিনটে এলিমেন্টস আমি ড্র করছি। আর এই তিনটে এলিমেন্টস কে চেনো সবাই? এটা কি? আর, এটা এল, এটা সি। এটা কি? এটা কিসের সিম্বল এঁকেছি? প্রথমটা আমরা কিসের সিম্বল এঁকেছি আমাকে বলো দেখি? প্রথমটা আমরা কিসের সিম্বল এঁকেছি? আচ্ছা, রেজিস্ট্যান্স, সবাই বলছে রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স আর রেজিস্টর, এই দুটোর পার্থক্য কেউ আমাকে বলতে পারবে? আমি বলছি, রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টর, এই দুটোর মধ্যে পার্থক্য। দেখো, আমি প্রথমে যে এলিমেন্টটা এঁকেছি সেটাকে আমরা নাম বলি রেজিস্টর, ঠিক? এটাকে বলি ইন্ডাক্টর, এটাকে বলি ক্যাপাসিটর। ক্লিয়ার? ক্লিয়ার কি বললাম? এবার ধরো, এখানে রয়েছে, কে কে রয়েছে? ধরলাম আকাশ, ঠিক আছে? আকাশ
ওর নাম হলো আকাশ। এখন আকাশ ছেলেটা রাগী না শান্ত, নাকি নম্র, নাকি ভদ্র, নাকি বদমেজাজি, এটা হলো তার কি গুণ বা বৈশিষ্ট্য। ঠিক, কিন্তু নাম কি রেজিস্টর, বা ওর ক্ষেত্রে আকাশ, তাই তো? বোঝা গেছে আমি কি বললাম? তাহলে নাম হলো রেজিস্টার, আর তার একটা প্রপার্টিকে আমি বলছি রেজিস্ট্যান্স। ক্লিয়ার? নাম ইন্ডাক্টর, প্রপার্টি হচ্ছে ইন্ডাকট্যান্স। এলিমেন্টটার নাম ক্যাপাসিটর, এর যে প্রপার্টি সেটাকে আমি বলছি ক্যাপাসিট্যান্স। আসছি অতনু, আসছি আসছি। তো এই যে প্রপার্টি রেজিস্ট্যান্স, একটা কন্ডাক্টর, এটা রেজিস্টর। ঠিক ঠিক ঠিক, ক্লিয়ার? তো এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে চায়, এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টর কন্ডাক্টর দেখেছো তোমরা? আমাকে আগে আগে একটা কথা বলো তো, কন্ডাক্টর দেখেছো কি দেখো? কন্ডাক্টর বলতে কি বোঝো? হ্যালো, বোঝা যাচ্ছে কি বলছি? কন্ডাক্টর বলতে তোমরা কি দেখেছো? বলো দেখি কোনটা। তোমার বাড়িতে যে তারগুলো রয়েছে না, সেগুলো ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টর। তো যে তামার তার বা অ্যালুমিনিয়ামের তার বা যে কোনো মেটাল, সেটাই যেটা কন্ডাক্ট করে সেটাই কন্ডাক্টর। যার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করানো সম্ভব সেটাই কন্ডাক্টর। তো আমরা নর্মালি আমাদের ওয়্যারিং এর জন্য কপার ওয়্যার ইউজ করি, বাইরে যেগুলো থাকে সেগুলো অ্যালুমিনিয়াম ওয়্যার। ঠিক, তার কারণ হচ্ছে আমি সোনার তারও করতে পারি, কিন্তু চুরি হয়ে যাবে। বুঝতে পারা যাচ্ছে? কস্ট এফেক্টিভ হবে না, বা আমার প্রকৃতিতে সোনার পরিমাণ অত নেই যে আমি সোনার তার করবো। সোনার তার কিন্তু খুব ভালো পরিবাহী। ঠিক আছে? তো যে কোনো রকম কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে সে বাধা দেয়। কন্ডাক্টর চায় না তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হোক। সে, দেখ, তুমি যখন সকালবেলায় ঘুমাও, তখন তোমাকে যখন, তুমি কি ঝট করে উঠে পড়ো? তুমি কি চাইবে তুমি তোমার স্থির অবস্থা ভাঙতে? বেশ, তো বসে আছি ধীরে সুস্থে, ঠিক কিনা? তো যে কোনো ধরনের কন্ডাক্টর সে চায় না তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করুক, অর্থাৎ সে কারেন্টকে বাধা দেয়। ঠিক, তার মধ্যে যে এই প্রপার্টিটা রয়েছে, সে কারেন্টকে বাধা দেওয়ার, তার মধ্যে যে প্রপার্টির জন্য সে কারেন্টকে বাধা দেওয়ার প্রপার্টি রয়েছে, ক্লিয়ার? হ্যালো, সেই প্রপার্টিটাকে আমরা বলে থাকি রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্টারের প্রপার্টি হলো রেজিস্ট্যান্স। রেজিস্টার যেহেতু কারেন্টকে যেতে বাধা দেয়, রেজিস্টারের যে প্রপার্টি কারেন্টকে যেতে বাধা দেয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট এভাবে যাবে, দেখো, উপর নিচ উপর নিচ উপর নিচ করে দেওয়া রয়েছে। ঠিক, তার মানে কি, কারেন্টের সামনে অনেকগুলো বাম্পার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কারেন্টে যেতে অসুবিধা হবে। তার জন্য এই রেজিস্ট্যান্সকে আমরা ছোট নাম করে আর দিয়ে ডিনোট করি। ক্লিয়ার এবার জিনিসটা? এবার ক্লিয়ার হয়েছে? হ্যালো, আমাদের অনেকের ডাক নাম রয়েছে তো,
আমরা বড় নামটা বলি না, তার জন্য আর দিয়ে সিম্বল দিয়ে আমরা ডিনোট করে দিই। ক্লিয়ার? হ্যালো, এতটুকু ক্লিয়ার? তাহলে রেজিস্টার আর রেজিস্ট্যান্স এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নাও, ইন্ডাক্টর। ইন্ডাক্টর মানে কি? ইন্ডাক্টর মানে হলো একটা কয়েল। ধরো তোমার ফ্যান, ফ্যানে কি থাকে? কয়েল থাকে। তো কয়েল কি করে তৈরি হয়? তুমি একটা পেন নেবে, ধরো একটা তোমার তোমার সবার কাছে পেন রয়েছে, এটা ধরো পেন, একটা তারকে তুমি এদিক থেকে নিয়ে গিয়ে পেঁচানো শুরু করলে, পেঁচালে, দিয়ে পেনটাকে সরিয়ে দিলে, দিয়ে দিটাকে স্কুইজ করে দিলে, তাহলে এরকম দেখতে একটা এলিমেন্ট তৈরি হবে কি হবে না? পেনটাকে সরিয়ে নেওয়ার পরও দুটোকে যদি আমি রেখে দিই, পেনটাকে যদি সরিয়ে নিই, তাহলে এরকম দেখতে একটা কয়েল তৈরি হবে কি হবে না? তার মানে রেজিস্টার দিয়েই কিন্তু কয়েল তৈরি হয়। তামার তারকে পেঁচিয়ে 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 পেঁচিয়েই কিন্তু কয়েল তৈরি করা সম্ভব। ইয়েস অর নো? বোঝা গেছে? হ্যালো, এভরিওয়ান? ঠিক। তাহলে এখন এই সোজা সাপটা সরল সাদাসিধে তামার তার, তাকে আমরা পেঁচিয়ে দিলাম, পেঁচিয়ে দেওয়ার ফলে সেই জিনিসটা নতুন নাম দিয়ে দিলাম ইন্ডাক্টর। তো ইন্ডাক্টর যখন নাম হলো, তার নিশ্চয়ই একটা আলাদা কিছু প্রপার্টি থাকবে, সেই প্রপার্টি আমরা ম্যাগনেটিক সার্কিটে গিয়ে পড়বো। ঠিক আছে? তো এগুলো সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করব। তো এই ইন্ডাক্টরের একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা কি সেটা আমরা পরে গিয়ে শিখবো। ইন্ডাক্টরের যে প্রপার্টি, সেই প্রপার্টিটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে ইন্ডাকট্যান্সটা কি? ইন্ডাক্টরের নিজস্ব একটা প্রপার্টি বা কয়েলের নিজস্ব প্রপার্টি, এবং এটাকে আমরা এল দিয়ে ডিনোট করি। অনেকের ধরো নাম শুভব্রত, তার ডাক নাম আমরা বলি শুভ। এবার অনেকের ডাক নাম বড় কিছু নাম হয়েও তার ডাক নাম মেন নামের সাথে কি হয় সব সময়? হয় না তো, ঠিক কি না? ধরো কারোর নাম কি বলবো, এখানে কে রয়েছে বলো, কুনাল, ঠিক আছে, ওর বাড়ির ডাক নাম হলো রাহুল, আলাদা নাম হতেই পারে। তো সেক্ষেত্রে এখানে ইন্ডাকট্যান্স, সেটাকে যে আমরা সবসময় আই দিয়ে রিপ্রেজেন্ট করব এমন কিছু নয়, আগেরটার মতো এটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, ক্লিয়ার? এত দূর পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যালো, ক্লিয়ার তো? আচ্ছা, এখানে আরো একটা এলিমেন্টস রয়েছে, সেই এলিমেন্টসটার নাম হচ্ছে ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরের প্রপার্টি কি? ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরের প্রপার্টি হলো ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটর সবাই দেখেছো আই থিঙ্ক, সবাই বলবে কমন ভাবে কোথায় দেখেছি? ফ্যানে দেখেছি ক্যাপাসিটর লাগানো থাকে, যেটাকে আমরা চলতি ভাষায় বলি এই দেখো ব্যাটারি লাগানো হয়েছে, ফ্যানের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, বলি না? বলতে শুনেছি তো নাকি? শুধুমাত্র ফ্যানেই নয়, এরকম অনেক জায়গায় আছে যেখানে ক্যাপাসিটর লাগানো হয়, এবং ক্যাপাসিটরের কাজ আরো অনেক কিছু রয়েছে ক্যাপাসিটরের কাজ। তো ক্যাপাসিটরের একটা প্রপার্টি, সেটা হলো ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার? হ্যালো, ইজ ইট ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্টার অ্যান্ড রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর অ্যান্ড ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স? এত দূর পর্যন্ত আই থিঙ্ক সবার ক্লিয়ার। ঠিক, ঠিক তো? এবার আসি লিনিয়ার এলিমেন্টের কথা।
কেন এই আর এল সি এই তিনটে এলিমেন্টকে আমরা লিনিয়ার এলিমেন্টস এর সাথে লিনিয়ার এলিমেন্টস বলে থাকি, সেটা এবার আমরা একে একে ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। আমি বলছি, ধরো এই যে রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইআর। অর্থাৎ এই যে রেজিস্টার, সেই রেজিস্টারের মধ্য দিয়ে আমি ধরে নিচ্ছি কারেন্ট ফ্লো করছে আইআর, মানে কারেন্টটা আই, যেহেতু রেজিস্টারের মধ্য দিয়ে যাচ্ছে তাই আমি নাম দিয়েছি আইআর। ওকে, এবং আইআর যাওয়ার ফলে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ভিআর হয়, যদি আইআর কারেন্ট যাওয়ার ফলে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ভিআর হয়, তাহলে আমি ওহমের সূত্র থেকে কি লিখতে পারি? যদি ম্যাথমেটিক্যাল রূপ লিখি, ভিআর সমান আইআর ইন্টু আর লিখতে পারি। ভি সমান আইআর, ওহমের সূত্র আমরা পড়বো, ধীরে ধীরে পড়বো, ওটাও ভালোভাবে বুঝবো যে ওহমের সূত্র বলতে কি বুঝি, ওহমের সূত্র থেকে আমরা কিভাবে কি জিনিসগুলো শিখি। ইজ ইট ক্লিয়ার? হ্যালো, প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, তো আমরা স্কুলে ভিআর আর আইআর এর মধ্যে গ্রাফ প্লট করেছি, মনে আছে? প্রথমে ভিআর এর জন্য একটা আইআর পাবো, তারপর ভি2 এর জন্য একটা আইআর2 পাবো, তারপর ভি3 এর জন্য একটা আইআর3 পাবো, ভি4 এর জন্য আবার একটা আইআর4 পাবো, তারপরে একটা পাই পাশে। পরে বলি না না, এটা এদিকে হবে না, এই যে লাইনটা আমার ফর্ম হচ্ছে সেই লাইনের উপরই হবে, এটাকে এর মধ্যে নিয়ে আসি, জোর করে মিলিয়ে দিতাম। কোথাও না? আশা করি এটা সবাই করেছো। কি করেছি কি করিনি? হ্যালো, কোনো প্রবলেম থাকলে বলো, জিজ্ঞেস করো। ঠিক, তাহলে এখানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে রিলেশনটা পেলাম, সেখান থেকে কি গ্রাফ পেলাম? একটা স্ট্রেট লাইনের গ্রাফ পেলাম, কি পেলাম না? এটা একটা স্ট্রেট লাইন। হ্যালো, হ্যালো, বা আমি যদি বলি এটা ওয়াই সমান এম এক্স, বা দিস ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক? বলো, কারোর কোনো ডাউট? এটা একটা লিনিয়ার ইকুয়েশন, তাই তো? এবার তাহলে আমি কি দেখলাম, রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে লিনিয়ার ইকুয়েশন আছে। এটা কি ডাইরেক্টলি লিনিয়ার? আমি দেখতেই পাচ্ছি এটা একটা ডাইরেক্টলি লিনিয়ার ইকুয়েশন। কি ডাইরেক্টলি লিনিয়ার? লিনিয়ার সম্পর্ক, তাই না? রিলেশন, ঠিক। আচ্ছা, এবার
নেক্সট যে প্রপার্টি, নেক্সট যে এলিমেন্টে যাব সেটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরটাকে আমি একটু নিচের দিকে ভালো করে আঁকি। তো ইন্ডাক্টরের মধ্য দিয়ে আমি ধরছি আইএল কারেন্ট যাচ্ছে এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএল। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, অর্থাৎ একটা সোজা সাপটা সরল সাদাসিধে একটা তার ছিল, তার শুধুমাত্র একটাই প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটার নাম কি? রেজিস্ট্যান্স। তাই তো। এবার সেই সরল সাদাসিধে তারটাকে আমি পেঁচানো শুরু করলাম। এবার মানুষটাকে যদি অত পেঁচানো হয়, তাহলে তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা এক্সট্রা গুণ অ্যাড হবে, তাই তো, নাহলে আমি এটাকে পেঁচাবো কেন? ঠিক কিনা? তো দেখা গেছে যে কোনো একটা কয়েলের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেটা একটা ম্যাগনেটের মতো বিহেভিয়ার করে, অর্থাৎ তার চারিদিকে একটা ফ্লাক্স জেনারেট হয়, তার চারিদিকে একটা ফ্লাক্স জেনারেট হয়। ঠিক। আমরা চুম্বক পড়েছিলাম তো, চুম্বক পড়েছি, চুম্বক দেখেছি একটা নর্থ পোল একটা সাউথ পোল হয়, এবং নর্থ থেকে সাউথ পোলের দিকে চুম্বক রেখা বা চুম্বকীয় ক্ষেত্রেতে এরকম ফ্লাক্স তৈরি হয়, চুম্বক বল রেখা। দেখেছি এরকম। ঠিক কিনা? আমরা ছোটবেলায় একটা এক্সপেরিমেন্টও করতাম কলেজ স্কুল লাইফে। একটা কাগজের উপর একটা চুম্বক রাখতাম, তার ওপর কি করতাম, লোহার গুঁড়ো ছিটিয়ে দিতাম, তারপর সেটাকে চুম্বকটাকে একটু নড়িয়ে তারপর ওটাকে সমস্ত কিছু ঝেড়ে দেওয়ার পর দেখতাম, কি দেখতাম, যে ওই যে লোহার গুঁড়োগুলো সেটা একটা নির্দিষ্ট রেখার ন্যায় সেজে মানে দাঁড়িয়ে রয়েছে, একটা নির্দিষ্ট রেখা বরাবর দাঁড়িয়ে রয়েছে, সেটা এইরকম রেখা। ঠিক কিনা? এরকম রেখা বরাবর সজ্জিত হয়েছে দেখতাম তো। তার মানে কি, চুম্বক তার চারিপাশে নিশ্চয়ই তার একটা প্রভাব রয়েছে, অর্থাৎ তার একটা ফ্লাক্স বেরোয়। ঠিক তেমনি কয়েলের মধ্য দিয়ে কারেন্ট গেলে এই কয়েলের ফ্লাক্স প্রডিউস হয়, এবং সেই ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। এবং আমরা জানি যে ফ্লাক্সটা প্রডিউস হয় সেটা প্রপোর্শনাল টু আই হয়, অর্থাৎ কারেন্টের মান যত বাড়বে ফ্লাক্স তত বেশি প্রডিউস হবে, কারেন্টের মান যত কম হবে ফ্লাক্স তত কম তৈরি হবে। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি সমান চিহ্নে পরিণত করতে চাই, তাহলে আমাকে একটা ধ্রুবক আনতে হয়, তাই তো। তো সেই ধ্রুবকটার নামই হলো এল। সেই ধ্রুবকটাকে আমরা কে দিয়ে লিখি না, আমরা কে লিখি না, এমনি সময় আমরা লিখতাম না ওয়াই প্রপোর্শনাল টু এক্স হলে ওয়াই সমান কে এক্স, যেখানে কে একটা ধ্রুবক, তো এখানে এল দিয়ে ডিনোট করি ধ্রুবকটাকে। এই এলটাকে আমরা বলি ইন্ডাকট্যান্স। বোঝা গেছে? এখন আমরা ফ্যারাডের সূত্র পড়েছিলাম, এই কারেন্টের পরিমাণটার যদি সামান্য চেঞ্জ হয়, তাহলে ফ্লাক্সেরও চেঞ্জ হবে। কারেন্টের মানের যদি সামান্য চেঞ্জ, আমি আরেকবার, আমি কি বললাম, একটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট গেলে তার চারিদিকে ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্সটাকে বলেছি ফাই। এবার আমরা দেখেছিলাম ফাই প্রপোর্শনাল টু আই, অর্থাৎ এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যত পরিমাণ কারেন্ট যাবে
কারেন্টের মান যদি বাড়ে ফ্লাক্স তত বেশি বাড়বে, কারেন্টের মান যদি কমে ফ্লাক্স কমবে। অর্থাৎ এই ইন্ডাক্টরে কত ফ্লাক্স উৎপন্ন হবে সেটা কারেন্টের উপর নির্ভরশীল। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? ফাই প্রপোর্শনাল টু আইএল। তাহলে এই প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দিই, তাহলে সেখানে যদি সমান দিই, তাহলে ফাই প্রপোর্শনাল টু এল আই এল আমি বলতে পারি। আমরা পড়িনি ফাই সমান এল আই, এখানে আইটাকে আমি আইএল নাম দিই, আর কিছু না। ক্লিয়ার? ক্লিয়ার? এই এলটাকে আমরা বলি ইন্ডাকটেন্স। এবার ফ্যারাডের একটা ল তোমরা পড়েছো, যে এই কারেন্টের মান যদি মিনিমাম টুকু চেঞ্জ হয় তাহলে ফ্লাক্সের মানও চেঞ্জ হবে। পড়েছো কি পড়োনি? হবে কি হবে না? কারেন্টের মান যদি সামান্য চেঞ্জ হয় ফ্লাক্সও সামান্য কম বেশি হবে। তাহলে এই যখনই এই ফ্লাক্সটা কম বেশি চেঞ্জ হবে তখনই এই কয়েলের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে, এবং ইএমএফ যেটা তৈরি হবে সেটাই তো ভিএফ, ঠিক কিনা? তার মানে কারেন্টের মানে সামান্য চেঞ্জ হলে সময়ের সাপেক্ষে এভাবে লিখতে পারি, ডিফাই ডিটি সমান এল ডিআই ডিটি। হ্যালো, পরে লেঞ্জের সূত্র বলেছিল দিস ইজ দা মাইনাস, এখানে একটা মাইনাস সাইন আছে, তো এটাই হলো ভিএল এল ডিআই ডিটি। বলো, এই ইকুয়েশনটা আশা করি প্রত্যেকে দেখেছো, প্রত্যেকে এতদিন বুঝে পড়ে না বুঝে পড়েছো, আশা করি এখন বুঝলে ব্যাপারটা কি হয়। হ্যালো, ক্লিয়ার? বলো, তাই তো? তাহলে তোমরা ফার্স্ট সেমিস্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম নিশ্চয়ই শুনেছো। শুনেছো কি শোনেনি? পড়েওছো আজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পড়েছো? 11-12 যারা পড়েছো, কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না ক্যালকুলাসে? তো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? হ্যালো, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পড়েনি কলেজে সেটা অন্য কথা, বাট এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লাসে যখন থাকবে আমি দিয়ে দেবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করে নেবে, ঠিক আছে? করানো আছে টেকমেটের চ্যানেলে, ঠিক আছে? তো দিস ইজ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক? ঠিক আছে, ক্লিয়ার? কোনো ডাউট? তাহলে আমি দেখতে পাচ্ছি ইন্ডাক্টরের ভোল্টেজ, অ্যাক্রস ভোল্টেজ আর ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্টের মধ্যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়েছে, তাই তো? ইন্ডাক্টরের ভোল্টেজ আর ইন্ডাক্টরের কারেন্টের অ্যাক্রসে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়েছে। ক্লিয়ার? হ্যালো, কোনো ডাউট? কোনো ডাউট আছে?
ইন্ডাক্টরের ভোল্টেজ আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ আর ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট ভিএল আর আইএল এর মধ্যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়েছে। ক্লিয়ার? ঠিক। আচ্ছা, আর একটা এলিমেন্ট আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ক্যাপাসিটর। এর মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায়, আইসি, তাহলে ক্যাপাসিটরের কাজ কি? তার মধ্যে চার্জ জমা করা, তাই তো? স্টোর দ্য চার্জ, চার্জ স্টোর করে ক্যাপাসিটর। এবং সেটা কিরকম ভাবে হয়? যত ভোল্টেজ দেওয়া হয় তার সাথে সমানুপাতিক হয়। এবং এইটা যখন সমান তুলি, যে ধ্রুবকটা আমরা আনি সেটা হচ্ছে সি, যেটাকে আমরা ক্যাপাসিট্যান্স বলি। সমান ফান্ডা, কিউ সমান সিভি, এখানে বেসিক্যালি কিউ সিভি সি। জানি তো নাকি এটা কিউ সমান সিভি? এখন তুমি যদি এটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডি কিউ বাই ডিটি সমান সি ডিভিসি বাই ডিটি। আচ্ছা, কিউ বাই টি কি হয়? কারেন্ট হয় না? তাহলে ডিকিউ বাই ডিটি সমান আমি লিখতে পারি আইসি সমান সি ডিভিসি ডিটি। তাহলে এখানেও দেখছি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে রিলেটেড। এটাও আমরা দেখছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা রেজিস্টারের ক্ষেত্রে আমরা দেখলাম ভি আর আই এর মধ্যে একদম ডাইরেক্টলি লিনিয়ার সম্পর্ক। আর ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখলাম এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমি আরো স্পেসিফিক্যালি যদি বলি, দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে যে সকল এলিমেন্টের যে সকল এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট হয় ডাইরেক্টলি লিনিয়ার, যেটা হলো আর এর ক্ষেত্রে, অর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ এলডিই যেটাকে আমরা বলি রিলেটেড রিলেটেড those elements are called linear elements. Clear? Clear? Is it clear to all or not? প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? আরে ভাই বলে বলবি, এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস নয় এটা। তাহলে লিনিয়ার এলিমেন্টস কাদের বলে? ক্লিয়ার কি ক্লিয়ার না?
তাহলে নন লিনিয়ার এলিমেন্টস কাদের বলে? নন লিনিয়ার, তার মানে যাদের লিনিয়ার রিলেশন নেই অথবা এলডিই রিলেশন নেই তাদের আমরা বলি নন লিনিয়ার এলিমেন্টস। উদাহরণ কি? সবাই দেখেছে এটা, কি? ডায়োড। এর কিরকম হয়? এরকম হয় না? হুম, ভিডিআর আইডির গ্রাফ। তাহলে ডায়োড, ট্রানজিস্টর, এই ধরনের এলিমেন্ট গুলোকে আমরা বলি নন লিনিয়ার এলিমেন্টস। ক্লিয়ার? অতনু, মালতী, আর কে কে আছে? সুমিত, কুণাল। যাদের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক ডাইরেক্টলি লিনিয়ার নয় অর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা রিলেটেড নয় তাদের আমরা বলে থাকি নন লিনিয়ার এলিমেন্টস। ওকে, তো আজকে আমরা এতদূর পর্যন্ত রাখতে পারি, কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ে চলে গেছে। এইটুকু পর্যন্ত রাখি, যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা এইটুকু রাখি। বলো, চাপ নেই, পরের দিন আমরা বাদ বাকি গুলো করবো। সো থ্যাংক ইউ। হাউ ইজ দ্য ক্লাস? কেমন লাগলো ক্লাস? কেমন লাগলো?